আমরা এতক্ষণ দেখলাম অনুক্রম কি, ধারা কি, ধারার প্রকারভেদ কি। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা কি আমরা আগের ভিডিওতেই এটা নিয়ে আলোচনা করেছি। আসো আমরা এখন প্রপার একটা ডেফিনেশন দেখি যে সমান্তর ধারা কাকে বলে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সমান্তর ধারা হচ্ছে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। অর্থাৎ কোনো পদের সাথে পূর্ববর্তী এবং পরবর্তী এই দুইটা পদেরই পার্থক্য কি হইতে হবে? সমান হইতে হবে। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা 13, 19, 25, 31, 37 এইভাবে। আসো আমরা দেখি যে 13 থেকে 19 পার্থক্য কত? দেখো 6, এটা হচ্ছে পার্থক্য, 6 বাড়ছে তাই না? 13 থেকে 19 হওয়ার জন্য 6 ইনক্রিজ হয়েছে। আচ্ছা, এরপর 19 থেকে 25 আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি 6 ইনক্রিজ হয়েছে। 25 থেকে 31 এক্ষেত্রেও কি হয়েছে বলো তো? 6 করে কিন্তু বাড়ছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এক্ষেত্রে পার্থক্য সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা। তোমাকে যদি আমি গেস করতে বলি বলো তো 37 এর পরবর্তী টার্মটা কি হবে? তুমি কিন্তু গেস করে ফেলবা। কত হবে বলো তো? 6 আরও বাড়বে, 37 থেকে 6 বাড়লে হয় 43। এরপরে কত হবে? আরও 6 বাড়বে, এটা হবে হচ্ছে 49। আশা করি আমরা সমান্তর ধারার কনসেপ্টটা বুঝতে পারছি। ভাইয়া সবসময় কি বাড়বেই, কখনো কি কমতে পারে না? অবশ্যই কমতে পারে। খেয়াল করো পরের উদাহরণ, এখানে কি হচ্ছে 13 এর পরবর্তী টার্ম কত হয়েছে? এটা হয়েছে 7। তাহলে এক্ষেত্রে কি হয়েছে? বাড়ছে না কমছে? কমছে ভাইয়া। কত কমছে? 6 করে কমছে। 7 থেকে 1 কত কমছে? 6 কমছে। 1 থেকে -5 কত কমলো? 6 কমছে। -5 থেকে -11 কত কমছে? 6 কমছে। তার অর্থাৎ এখানেও কিন্তু পার্থক্যটা নেগেটিভ হইলেও, পার্থক্য বেসিক্যালি নেগেটিভ হয় না, আমাদের চেঞ্জটা বেসিক্যালি নেগেটিভ। এই চেঞ্জটা নেগেটিভ হইলেও এটা কি সমান না? প্রতি ক্ষেত্রেই সমান। চেঞ্জটা হচ্ছে -6, অর্থাৎ এটাও কিন্তু একটা সমান্তর ধারা। আমি যদি বলি -11, এটার পরবর্তী টার্মটা কি হবে? তুমি কিন্তু বলতে পারবা যে আরও 6 কমে যাবে। -11 থেকে আরও 6 কমলে কত হবে? এটা হবে -17। আরও 6 কমলে কত হবে? -23। তাহলে এটাও কিন্তু একটা সমান্তর ধারা। আসলে সমান্তর ধারার আমরা একটা বৈশিষ্ট্য শিখে নেই, যেটা আমাদের এখন তো কাজে লাগবেই, আমাদের পরবর্তীতে আমরা যখন এইচএসসি লাইফে যাব তখনও দেখবা যে এই বৈশিষ্ট্যগুলা, এই প্রপার্টিটা অনেক কাজে লাগবে আমাদের। তো চলো আমরা একটু দেখে নিই। ওকে, তো আমরা একটু সাইডে একটু আলোচনা করি। মনে করো যে a প্লাস বি প্লাস সি, এটা মনে করো হচ্ছে একটা সমান্তর ধারা। এ বি আর সি এরা সমান্তর ধারায় আছে। যদি এ প্লাস বি প্লাস সি সমান্তর ধারা হয়, তবে এক্ষেত্রে এখান থেকে লেখা যায় কি? খেয়াল করলে দেখবা এক্ষেত্রে লেখা যায় হচ্ছে যে এ প্লাস সি এটা সমান হবে হচ্ছে 2b। পরপর তিনটা আমি যে কোনো পদ নিলে সমান্তর ধারাতে, দেখো প্রথমটা এবং তৃতীয় এই দুইটা পদের যোগফল হবে মাঝখানের পদের দ্বিগুণের সমান। বুঝতে পারছি? প্রথম এবং তৃতীয় পদের যোগফল হবে মাঝখানের পদের দ্বিগুণের সমান। এই কথাটাকে আমি অন্যভাবেও বলতে পারি, সেটা হলো যে প্রথম এবং তৃতীয় এই দুইটা পদের অ্যাভারেজ বা গড়, এই প্রথম এবং তৃতীয় পদের গড় হবে দ্বিতীয় পদের সমান। আসো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আসো আমরা একটু মিলাই নেই এক্সাম্পলগুলো থেকে। মনে করো আমি নিচ্ছি হচ্ছে এইটা, মনে করো আমি নিচ্ছি 13, 19 আর 25। হ্যাঁ, দেখো প্রথম পদ 13, তৃতীয় পদ 25। দেখো প্রথম এবং তৃতীয় পদ যোগ করলে কত হয়? 38। 19কে দ্বিগুণ করলে কত হয়? 38 হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি প্রথম এবং তৃতীয় পদের যোগফলের সমান হচ্ছে মধ্যবর্তী পদের দ্বিগুণ। আচ্ছা ভাইয়া অন্য কোথাও থেকে নেই তো? প্রথম তিনটা নিলে খালি কাজ করবে না, তুমি মাঝখানের থেকেও যদি তিনটা নাও তাহলেও কিন্তু কাজ করবে। খেয়াল করে দেখো 25, 31, 37। 25 আর 37 যোগ করলে কত হয়? 42, 62 হয়। 25 আর 37 যোগ করলে হয় 62। 31কে দ্বিগুণ করলেও কিন্তু হয় কত? 62। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবার এটা কিন্তু পারফেক্টলি ম্যাচ করছে। ভাইয়া নিচেরটার ক্ষেত্রেও কি ম্যাচ করবে? হ্যাঁ করবে। তুমি যে কোনো তিনটা পদ নাও, মনে করো আমরা এটা নিচ্ছি 7, 1 আর -5। দেখো তো এই প্রথম পদ এবং তৃতীয় পদ, যেহেতু এই তিনটা নিয়ে কাজ করছি, তাহলে দেখো প্রথমটা এবং শেষেরটা এদের যোগফল কত? 7 আর -5 এদের যোগফল হচ্ছে 2। 1কে দ্বিগুণ করলেও কত হয় বলো তো? 2 হয়। তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে হোপফুলি জিনিসটা যদি বুঝে থাকো, চলে যাচ্ছে আমাদের নেক্সট স্লাইডে। এখানে আমরা কি আলোচনা করব? এখানে আমরা আলোচনা করব হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ নিয়ে। আমরা সমান্তর ধারার সাধারণ পদটা নির্ণয় করব। মনে করো একটা সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, এবং পদগুলোর যে ডিফারেন্স থাকে, অন্তরটা থাকে সাধারণ অন্তর, কারণ প্রতি ক্ষেত্রেই আমাদের ডিফারেন্সটা সেম। এটা মনে করো ডি। তাহলে আসো আমরা একটু আলোচনা করি যে আমরা সাধারণ পদ এটা কিভাবে খুঁজে পাইতে পারি। ওকে, প্রথম পদ এটা হচ্ছে আমাদের কত বললাম? প্রথম পদটাকে আমরা বললাম হচ্ছে এ।
ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ কত হবে আসলে একটু বোঝার ট্রাই করি তো, যে আমাদের দ্বিতীয় পদ এইটা কত হওয়া উচিত। সাধারণ অন্তর যেহেতু ডি, মানে প্রথম পদ থেকে পরের পদের ডিফারেন্স যেহেতু ডি, তাহলে আমি ধরতে পারি যে দ্বিতীয় পদটা হবে হচ্ছে এ প্লাস ডি, ঠিক কিনা? ওকে, প্রথম পদটা যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে দ্বিতীয় পদে আরো ডি বৃদ্ধি পাবে, তাহলে এটা হবে এ প্লাস ডি। তৃতীয় পদটা কত হবে আসো দেখি। তৃতীয় পদ কত হবে? দেখো, দ্বিতীয় পদ ছিল এ প্লাস ডি, তৃতীয় পদে কি হবে? আরো ডি বৃদ্ধি পাবে, তাহলে তৃতীয় পদটা কত হবে দেখি তো, এটা হবে এ প্লাস 2d। আচ্ছা, এবার আসো চতুর্থ পদ, এটা একটু বের করার ট্রাই করি। চতুর্থ পদটা কত হবে? আমরা যদি চতুর্থ পদ বের করার ট্রাই করি, তাহলে আরো ডি বৃদ্ধি পাবে, তাহলে এ প্লাস 2d, এটার সাথে আরেকটা ডি বাড়লে কত হয়? এ প্লাস 3d। তাহলে দেখো, আমরা কিন্তু এইভাবে পদগুলো নির্ণয় করতে পারছি, কিন্তু আমি যেটা চাচ্ছি সাধারণ পদ বের করতে, তাহলে আমি এই জিনিসটাকে সাজায় গুছায় কীভাবে লিখতে পারি? দেখো, চতুর্থ পদ এটা কি হইলো? এ প্লাস 3d। এটা যেহেতু চতুর্থ পদ, আমার এটাতে 4 এর সাথে একটা সম্পর্ক লাগবে। এটা যেহেতু তৃতীয় পদ, আমার এখানে 3 এর সাথে একটা সম্পর্ক লাগবে। কি লিখতে পারি খেয়াল করো, চতুর্থ পদকে আমি চাইলেই লিখতে পারি হচ্ছে এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। দেখো যে লেখা যায় কিনা, 4 মাইনাস 1 মানে তো 3। ভাই আপনি কেন 3 কে 4 মাইনাস 1 লিখলেন? এই যে একটু আগে বলছি যে আমার হচ্ছে চতুর্থ অর্থাৎ 4, এটার সাথে একটা সম্পর্ক লাগবে, এই জন্য আমি 3 কে লিখছি 4 মাইনাস 1। একইভাবে দেখো, আমার তৃতীয় পদকে 3 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে কি লেখা যায়? তৃতীয় পদের ক্ষেত্রে লেখা যায় হচ্ছে এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ যততম পদ ডি এর সাথে গুণ হবে তার থেকে 1 কম। দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ, তাহলে যততম পদ ডি এর সাথে গুণ হবে তার থেকে 1 কম, তাই না? প্রথম পদ তাহলে কি হবে? ডি এর সাথে গুণ হবে 1 থেকে 1 কম, অর্থাৎ 0 ডি আর কি বেসিক্যালি। তাহলে দেখো, আমি কিন্তু সুন্দর করে এই জিনিসগুলো বের করতে পারছি। দেখো, আমি কিন্তু একটা আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারছি। আমি যদি তোমাকে এখন বলি যে 100তম পদ কত বের করো, তোমার কিন্তু এটা বের করতে পারা উচিত। যে ভাইয়া, এখান থেকে আপনি যদি বলেন আমাকে 100তম পদ বের করতে, 100তম পদ এটা কত বের করতে, তাহলেও কিন্তু আমার বের করতে পারা উচিত, কারণ 100তম পদ কত হবে? এটা হবে এ প্লাস 100 থেকে 1 কম, তাই না? 100 থেকে 1 কম কত? 99। তাহলে এটা হওয়া উচিত 100 মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে কি পারছি আমরা জিনিসটা, যে 100তম পদ হওয়া উচিত এ প্লাস 99d। ওকে, তাহলে আমি যদি এখন nতম পদের কথা বলি, 100-র জায়গায় খালি n বসাই দাও, তাহলে কি হবে বলো তো? দেখো, এক্স্যাক্টলি আমাদের কি এই জিনিসটাই পাওয়ার কথা না? nতম পদ কি এটাই হওয়ার কথা না? nতম পদ হওয়ার কথা a প্লাস n থেকে 1 কম n মাইনাস 1 ইন্টু ডি। এটাই হচ্ছে আমাদের nতম পদের ফর্মুলা, যেটা আমাদের প্রচুর কাজে লাগবে, আমরা অনেকবার ইউজ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের nতম পদের ফর্মুলা, যে আমাদের nতম পদ হবে a প্লাস, এ হচ্ছে এখানে আমাদের প্রথম পদ, n মাইনাস 1 nতম পদ যাচ্ছে ওটার n ইন্টু ডি। ডি হচ্ছে এখানে আমাদের ডিফারেন্সটা কত সেটা। তো হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনা করব হচ্ছে এই যে আমরা ফর্মুলাটা দেখলাম, এই যে আমরা থিওরিটা শিখলাম, এখান থেকে কিছু গাণিতিক সমস্যা।